সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। সাবিনা জবাব দিতে পারে না, চুপ হয়ে যায়। সুমি রেগে বলে, এই মেয়েকে তুমি বাড়ির বউ করতে চাইছো? মাথা ঠিক আছে তোমার? সাবিনা দীর্ঘশ্বাস ফেলে বলে, এতে যদি আমার সাধু ভালো থাকে আমি 1000টা ঝাড়ি খেতেও প্রস্তুত। মেয়েটার কি দোষ বলো? সাধু কথা বলে না, ফোন তোলে না, তাই একটু কড়াভাবে বলেছে। হ্যাঁ, তাই তো, মেয়েটার তো দোষ নেই। ছোঁয়া তাল মিলিয়ে বলে। সিমি চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে, ছোঁয়ার মুখ বাঁকায়। ছোঁয়া আসলে এই কথা বলতে চায় না, কিন্তু সিঁড়ির দিকে তাকিয়ে দেখছে তাই বলছে। সাদির বন্ধু বান্ধবরা আজকে চলে এসেছে। আসলে তারা হাতে হাতে সব কাজ করে দেবে। ছোঁয়া পার্লারে গিয়েছিল, ফেস আর চুলগুলো একটু পরিপাটি করে এসেছে। এখন সে 2 হাতে মেহেদি পরে সারা বাড়ি ঘুরঘুর করছে। সকলেই কাজে ব্যস্ত। কাল গায়ে হলুদ, 1000টা কাজ পড়ে আছে। একমাত্র ফ্রি হচ্ছে ছোঁয়া এবং পরি। পরি তবুও খেলছে। ছোঁয়া সোফায় বসে আছে। ভীষণ পানি পিপাসা পেয়েছে ছোঁয়ার। সে পরিকে বলে, মাম্মাম একটু পানি খাইয়ে দাও। পরি শোনেই না ছোঁয়ার কথা। ছোঁয়া হতাশ হয়, ফোঁস করে শ্বাস টেনে বলে, আমি কি এবার পানি বিনা মারা যাব? তখনই কেউ ছোঁয়ার মুখের সামনে পানির গ্লাস ধরে। ছোঁয়া কথাবার্তা সারা পানি খেয়ে নেয়। তারপর তাকায় পানি দেওয়া ব্যক্তিটার দিকে, কিন্তু সাদিকে দেখবে কল্পনাও করেনি ছোঁয়া। ছোঁয়ার মুখে পানি ছিল, তা ফোঁস করে ফেলে দেয়। সাদির উপর পড়ে পানি। 2 পা পিছিয়ে যায় সাদি, দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়েট। ছোঁয়া চোখ দুটো একবার বন্ধ করে আবার খুলে বলে, আপনি এখানে কেন? বিয়ে না করবেন? যান নাচেন গিয়ে। কী গানে নাচবেন ভেবে পাচ্ছেন না? আমি সিলেক্ট করে দিচ্ছি। বয়স আমার 50 পেরিয়েছে। ও সজনী গো, তোমার গলায় এই বুড়ো মালা দিবে। দারুণ না গানটা? এই গানেই ডান্স করেন গিয়ে। সাদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এই মেয়ে তো ফালতু কথা বলে কি করে? কি গান পছন্দ হয়নি? কাপল গানে ডান্স করতে চান? বুড়ো বয়সে কোমর ভাঙবেন আপনি, তখন আপনার সুন্দরী বউ দৌড়ে পালিয়ে যাবে। সাদি 2 হাতে নিজের চুল টানে। কেন এসেছিল সে পানি খাওয়াতে? এই মেয়ের প্রতি একটুও মায়া দেখানো সম্ভব না। আস্ত একটা বেয়াদব মেয়েটা। সাদি যেতে নেয়। ছোঁয়া বলে ওঠে, বিয়ে তাহলে করছেনই? সাদি থমকে যায়, তাকায় ছোঁয়ার দিকে। মেয়েটাকে একটু অন্যরকম লাগছে। চেহারায় অন্যরকম একটা ভাব আছে। চুলগুলো একটু বেশি সোজা লাগছে। সাদি চোখ নামিয়ে নেয়। তোমার বয়স কম, পার্লারে যাবে না, মনে থাকে জানো। বলেই চলে যায় সাদি। ছোঁয়া ফোঁস করে শ্বাস টানে। মানুষটা এমন কেন? বোঝে না নাকি বুঝতে চায় না? ভাগ্য কোথায় নিয়ে দাঁড় করাবে? ছোঁয়ার মনের কথাটা কি ঠিক হবে? শখের পুরুষটাকে পেয়ে যাবে ছোঁয়া? জীবনটা সুন্দর হয়ে উঠবে নাকি অন্ধকারে ছেয়ে যাবে? মাঝরাতে সাদির ফোন বেজে ওঠে। সবেই চোখ দুটো লেগে গিয়েছিল সাদির। এমন সময় ফোন বাজাতে ভীষণ বিরক্ত হয়। আরও বিরক্ত হয় ফোনের স্ক্রিনের নাম্বার দেখে। মায়া নামের মেয়েটা, বেহায়া মেয়ে, বলতে বাধ্য হয়। সাদি ফোন কেটে আবারও ঘুমানোর চেষ্টা করে সাদি। তখনই ফোনে মেসেজ আসে। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে মেসেজ ওপেন করে। মায়া নামের মেয়েটি মেহেদি পড়েছে, 2 হাত ভর্তি করে। তার পিক দেওয়া। তার নিচে একটা পিক দেখে সাথে সাথে সাদি স্ক্রিনশট মারে, আর সাথে সাথে এই পিকটা আনসেন্ড হয়ে যায়। সাদি আগেই বুঝেছিল এমন হবে। এবার ফোনটা বন্ধ করে শুয়ে পড়ে সাদি। শাড়িতেই নারী, শাড়ি পরলে নারীদের সৌন্দর্য বেড়ে যায়। আসলেই কি তাই? হয়তো তাই। ছোঁয়া আয়নার সামনে ঘুরে ঘুরে নিজেকে দেখছে। তাকে অন্যরকম লাগছে। চোখ মুখ চুল সবটাই তো ঠিক আছে, তবুও কেন অন্যরকম লাগছে? নাজমা বেগম পেছন থেকে আঁচল ঠিক করে দিচ্ছে। পুরো শাড়িটাই নাজমা বেগম পরিয়ে দিয়েছে তাকে। মা, আমাকে কি সুন্দর লাগছে? ছোঁয়া প্রশ্নটা করেই ফেলে। নাজমা বেগম মুচকি হাসে। পিন দিয়ে শাড়ি আটকে মেয়েকে নিজের দিকে ঘুরিয়ে থুতনিতে হাত দিয়ে মুগ্ধ হয়ে দেখতে থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে পরীর মতো লাগছে। ছোঁয়া একটুখানি লজ্জা পেয়ে যায়। পরি কোমরে হাত দিয়ে বলে, মামুনি কি আমার মতো লাগছে? নাজমা বেগম নিচু হয়ে পরির সামনে বসে 2 হাতে জড়িয়ে ধরে। হ্যাঁ, আমার নানু ভাইয়ের মতো সুন্দর লাগছে। বাকি শ্বাসটুকু নিজে নিজেই সেজে নেয় ছোঁয়া। পুরোপুরি রেডি হয়ে আয়নার সামনে 2টো নাচের স্টেপ প্র্যাকটিস করে বেরিয়ে যায়। মেহমান গিজগিজ করছে। যত আত্মীয় ছিল সবাই চলে এসেছে। পুরো বাড়িটা সাজানো শেষ। দারুণ লাগছে। চারপাশে 4টা সাউন্ড বক্স বাজছে। তাতে হলুদের নাচ চালানো। কিছু মেয়েরা চান প্র্যাকটিস করছে।
ছোঁয়ার ভীষণ খুশি খুশি লাগছে। ইস, কতদিন পরে এত সুন্দর একটা বিয়ের আয়োজন। কয়েক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল বিয়েটা তারই হৃৎপিণ্ডের হচ্ছে, কলিজাটা অন্য কারোর হয়ে যাচ্ছে। সাদি নিজের রুম থেকে বের হবে না, এটাই তার শেষ কথা। সাবিনা অনেক কান্নাকাটি করেও ছেলেকে রাজি করাতে পারছেন না। বিয়ে করতে রাজি হয়েছে বলে এসব করতে হবে এটা মেনে নেবে না সাদি। এসব হই হুল্লোড় তার কোনো কালেই পছন্দ ছিল না। সাবিনা নাছোড়বান্দা, সে সাদির খাটে বসে অনবরত কান্না করেই যাচ্ছে। সাদি সাবিনাকে বোঝাচ্ছেও না, সে টান টান হয়ে শুয়ে আছে, যেন মায়ের কান্নায় তার কিচ্ছু যায় আসে না। সাবিনা তাতে বিরক্ত হয়, আর কত কান্না করবে। সাদি চোখ দুটো বন্ধ করে ফেলে, মানে সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ছোঁয়া তখন এক দৌড়ে ঢুকে পড়ে সাদির রুমে। সাবিনা বেগমের সামনে সে গোল গোল করে ঘুরতে থাকে। আমাকে কেমন লাগছে বড় মা? সাবিনা মুগ্ধ হয়ে দেখে, মাশাআল্লাহ, মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। সাদিও চোখ খুলে তাকায় ছোঁয়ার দিকে, তবে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। আমার বাচ্চাটাকে অনেক সুন্দর লাগছে। বড় মায়ের থেকে এমন প্রশংসা শুনে খুশিতে লাফিয়ে ওঠে ছোঁয়া। সাবিনা আটকে ওঠে, দুই হাতে ছোঁয়া ধরে। আল্লাহ, সোনা পড়ে যাবি। ছোঁয়া মুচকি হেসে সোজা হয়ে দাঁড়ায়। বড় মা চলো। আমরা হলুদ দিতে যাবো তো, সবাইকে দেখাবো না সেজেছি। এখানে বসে থাকলে হবে? তোমাকেও তো সাজাবো আমি। সাধু যেতে চাইছে না। বলতে বলতে আবারও তার চোখ ভিজে ওঠে। ছোঁয়া মুখ বাঁকিয়ে চাঁদির দিকে এক পলক তাকায়, তারপর কোমরে হাত দিয়ে বলতে থাকে, উনি যাবে কি করে? উনি তো যেতে পারবে না। কন্ট্রোল বলে একটা ব্যাপার আছে না, সেটা তো ওনার মধ্যে নেই। বাইরে কি সুন্দর ডিজে গান বাজছে, যদি উনি নেচে ওঠে। বুড়ো খাটাস হয়ে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারছে, পড়া নেই কুল নেই তো ওনার। খুশিতে যখন তখন নেচে উঠবে, সকলে হাসবে না, তাই উনি যেতে চাচ্ছে না। তাই না সাধু বেবি? সাদি চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। তাকে মোটেও ছোঁয়া ভয় পায় না। কে উনি? কেন ভয় পাবে? সাবিনা মুখ গোমরা করে ফেলে, মনে মনে একবার চিন্তা করে, পায়ে নিচান যদি ওই মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়, তাহলে তো সারাক্ষণ বুড়ো বুড়ো করেই মেরে ফেলবে। শুকনো ঢোক গেলে সাবিনা, না না, এমন অলক্ষণের কথা চিন্তা করা যাবে না। তিনি সাদিকে বলে, শেষবার বলছি, যাবি না? সাদি জবাব দেয় না, মানে সে যাবে না। দুনিয়া উল্টে গেলেও সে যাবে না। ছোঁয়া সাবিনার কানে কানে বলে, বড় মা টেনশন নিও না, আমি টুপ করেই ঢুকে টাপ করে ওনাকে হলুদ মাখিয়ে শো করে চলে যাব। তোমার বুড়ো ছেলে বুঝতেও পারবে না। সাবিনা একটু ভরসা পায়, হেসে বেরিয়ে যায়। ছোঁয়া দরজা অবধি গিয়ে দাঁড়িয়ে যায়, পেছন ঘুরে তাকায় সাদির দিকে। হেই করলার বংশধর, লুক অ্যাট মি। সাদি তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া সাদির হাতে থাকা চশমা চোখে লাগিয়ে বলে, ভালোবাসা হারানোর ভয়ে দেবদাস আমি হব না। আপনাকে জন্মের বিয়ে করাবো আমি, বিয়ের স্বাদ একদম মিটিয়ে দেবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ছোঁয়া চলে যায়। সাদি নিজের ফোনটা হাতে নেয়। যাক, তার প্ল্যানিং সাকসেসফুল হলো তাহলে। বাকিটা ইডিয়েটটাই করে দেবে। বর্ষারা হলুদের প্রোগ্রাম থেমে নেই। ছোঁয়া একাই মাতিয়ে রেখেছে। ক্যামেরাম্যান কড়া গলায় বলছে তার ফোকাস থাকবে ছোঁয়ার দিকে, বাকিদের পিক তোলা বাদ, শুধু ছোঁয়ার পিক তুলতে হবে। এ নিয়ে একজোট ঝগড়া করেছে সাদির মামাতো বোন সাইফার সাথে। তখন ছোঁয়ার বাবা সেলিম এসে ঝগড়া থামিয়েছে। ছোঁয়ার হাত ধরে নিয়ে গেছে তাকে খাওয়াতে, আর বাকিদের ইশারা করেছে পিক তুলতে। সাদির বন্ধুরাও সাদিকে একজোট টানাটানি করে গেছে, কিন্তু সে যাবেই না। সকলেই হতাশ। ছোঁয়া এই ফাঁকে দুই হাতে হলুদ নিয়ে সাদির রুমের দিকে হাঁটতে থাকে। আজকে বাটাকে এমন হলুদ মাখাবে যে বিয়ের ভূত মাথা থেকে নেমে যাবে। চোখেও হলুদ ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলে। শয়তান বেটা, ছোঁয়াকে কষ্ট দিয়ে অন্য কাউকে বিয়ে করবে। এবার অন্ধ হয়ে পড়ে থাকবি ঘরে। সাদি লাইট বন্ধ করে শুয়ে আছে। ছোঁয়া পা টিপে টিপে রুমে ঢুকে পড়ে। বেশ অন্ধকার রুমটা, ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না কিছুই। লোকটা ঘুমিয়ে আছে কিনা জেগে আছে সেটাও বোঝা যাচ্ছে না। আন্দাজে বিছানার কাছে আসে, হালকা বোঝা যাচ্ছে সাদি শুয়ে আছে। ছোঁয়া আন্দাজে হাত দুটো এগিয়ে নেয়, সাথে সাথে সাদি ছোঁয়ার হাত দুটো ধরে ফেলে। একটানে ছোঁয়াকে বিছানায় ফেলে দেয়। এক হাতে ছোঁয়ার দুই হাত মাথার উপরে নিয়ে শক্ত করে ধরে। ছোঁয়া কিছু বলার জন্য হাঁ করে, কিন্তু সাদির কাণ্ড কারখানা দেখে শব্দ করতেও ভুলে গিয়েছে। ছোঁয়ার হাত থেকে হলুদ নিয়ে সাদি ছোঁয়ার সারা মুখে মেখে দেয়। মুখেও ঢুকে যায় হলুদ। ছোঁয়া ছোটাছুটি শুরু করে দেয়। শক্তি প্রয়োগ করে
উঠে যায়। তখনই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। সাদির হলুদ মাখানো হাতটা ছোঁয়ার পেটের উপরে পড়ে। কেঁপে ওঠে দুজনেই। সাদি ছোঁয়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে যায়। সাদি ঘন ঘন শ্বাস টানছে। এরকম লজ্জাজনক পরিস্থিতিতে সে কখনোই পড়েনি। ছোঁয়াও বসে পড়ে, মুখ থেকে হলুদ বের করে, রাগে গজগজ করতে করতে তাকায় সাদির দিকে। কি করলেন এটা আপনি? এই হলুদ উঠবে এখন? আমার এত সুন্দর মুখটা। সাদি কপাল চুলকে জবাব দেয়, শাড়ি সামলাতে না পারলে পড়বে না, এখান থেকে যাও। ভালোবাসলে নাকি মানুষ অন্ধ হয়ে যায়। ছোঁয়াও কি অন্ধ হয়ে গেল? সাদির দোষগুলো সে দেখতেই পায় না, তার শুধু ভালো দিকগুলোই মনে থাকে। ভালো ব্যবহার। সাদি কখনো ছোঁয়ার সাথে ভালো ব্যবহার করেছে? কথাই বলে না ঠিকঠাকভাবে, আবার ভালো বিহেভিয়ার করবে। এটা হাস্যকর। ছোঁয়া আয়নায় নিজেকে দেখছে, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কোথায় ভুল আছে তার? ভুল আছে তো। নাকটা বোচা, মায়াবী চেহারা না? চোখ দুটো টানা টানা নয়, বড় বড়। গোলাপি ঠোঁট নেই তার। তার তো কালচে ঠোঁট। কোনো ছেলেকে আকৃষ্ট করার মতো রূপ নেই তার। তাহলে তাকে সাদি কি করে ভালোবাসবে? কি দেখে বিয়ে করবে? এই প্রথমবার নিজের চেহারা নিয়ে অসন্তুষ্ট ছোঁয়া। মনে হচ্ছে তার একটু সুন্দর হলে কি হতো, তবুও সে সাদিকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, একটু বেশি ভালোবাসে। চোখ বন্ধ করে লোকটার পাশে অন্য কাউকে চিন্তা করলে অস্বাভাবিকভাবে বুক কাঁপতে থাকে, অস্থির লাগে, মরে যেতে ইচ্ছে করে। নিজের এই পাগলামি ধরনের অনুভূতি সে কার কাছে শেয়ার করবে? কাকে বলবে সে তার এই কঠিন রোগের কথা? কে বুঝবে তাকে? ছোঁয়া, এখনো চেঞ্জ করিসনি? এভাবে তোকে হলুদ কে মাখালো? এই হলুদ উঠবে? তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস সব সময়। বড় হবি কবে তুই? এরকম বাচ্চামি কিন্তু এখন আর মানায় না তোকে। সিমি চোখ পাকিয়ে বলে। ছোঁয়ার কানে সিমির কথাগুলো ঢোকে না, সে তার ভাবনার জগতে বিভোর। সিমি খানিকক্ষণ তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে, তারপর এগিয়ে গিয়ে ছোঁয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আমি না পাগল হয়ে যাচ্ছি। ভালো লাগে না আমার, হাসতে পারছি না, দম বন্ধ লাগে। সিমি দীর্ঘশ্বাস ফেলে, ছোঁয়ার থুতনিতে হাত দেয়। দেখ ছোঁয়া, তুই এখনো অনেক ছোট। ভালো মন্দ বোঝার বয়স তোর হয়ইনি। বয়স কত তোর? 16 পেরিয়ে 17। আর সাদি ভাইয়ের বয়স জানিস? 30 পেরিয়ে যাবে কিছুদিন পরে। তোদের দুজনকে মানাবো বল? এখন তো তুই বুঝতেই পারছিস না, কিন্তু কিছুদিন পরেই যখন আর একটু বড় হবি, বান্ধবীদের বর দেখবি, তখন আফসোস করবি। ছোঁয়া গম্ভীর গলায় বলে, ওনাকে না পেলে আমি আফসোস করে করে মরে যাব। এমন কথা বলবি না আর। বাবা মা শুনলে তোকে আস্ত রাখবে না। নিজের অনুভূতি কন্ট্রোল করতে শিখ। ছোঁয়া বিছানায় গিয়ে বসে পড়ে। তুই আমাকে বুঝতেই পারিস না আপি, তোর কাছে কিছু শেয়ার করা মানে বিপদে পড়া। যা তুই এখান থেকে। সিমি আর কিছু বলে না, একে বোঝানোর ক্ষমতা তার নেই, তাই সে কাপড় পাল্টে নিতে বলে চলে যায়। সাদি সেলিম চৌধুরীর রুমে এসেছে। সেলিম খবরের কাগজ পড়ছে। সকালে পড়তে পারেনি, সময় পায়নি, তাই এখন একটু সময় বের করে পড়ছে। আজকে সে অনেকটাই খুশি। কালকে সাদির বিয়েটা হয়ে গেলে মেয়েকে নিয়ে ঢাকা শহর ছেড়ে দিবেন তিনি। সব ব্যবস্থা হয়ে গেছে। সাদি সেলিম চৌধুরীর সামনে নিজের ফোনটা ধরে, মুহূর্তেই চোখ দুটো বড় বড় হয়ে যায় ওনার। খবরের কাগজ রেখে ফোনটা নিজের হাতে নেয়। এক পলক সাদির দিকে তাকিয়ে ফোনে থাকা পিকটা ভালো করে দেখতে থাকে। এতক্ষণ খুশি মনে থাকলেও এখন তার মুখটা থমথমে হয়ে যায়। ফোনটা খাটে রেখে সাদির দিকে তাকায় তিনি। প্রাক্তন তো থাকতে পারে, ইটস নর্মাল। সাদি সাদি বুকে হাত গুজে সেলিমের চোখে চোখ রেখে বলে, পাস তো থাকতেই পারে, ইটস নর্মাল চাচু, ছোঁয়াকে দিয়ে দিন আমায়। সেলিম রেগে যায়, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, কটমট চোখে তাকায় সাদির দিকে। সাদি চুপচাপ বিয়েটা করে নে, আমাকে রাগিয়ে দিস না। আপনি চুপচাপ বিয়েটা ভেঙে দেন, আমাকে রাগিয়েন না। রাগে সেলিমের চোখ দুটো লাল টকটকে হয়ে যায়। সাদি ভুলে যাস না আমি তোর চাচ্ছু। আপনিও ভুলে যাবেন না আমি আপনার ভাইয়ের ছেলে। সেলিম আর বলার মতো কথা খুঁজে পায় না। আমাকে চোখ না রাগিয়ে নিজের মেয়েকে সামনে দেখান, মৌমাছির মতো সে ঠিকই ছুটে আসবে। বলেই সাদি নিজের ফোনটা নিয়ে চলে যায়। সেলিম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে খবরের কাগজ ছিঁড়ে ফেলে। তাতেও রাগ কমে না তার। সারা রাত দুজন চাতক পাখির ঘুম হয় না। একজন বিছানায় এপাশ ওপাশ করে রাত পার করে, আর একজন ছাদে বসে। ফজরের নামাজ শেষে ছোঁয়া জায়নামাজে গুটিয়ে গায়ে পাতলা চাদর জড়িয়ে ছাদে চলে যায়। ভালো লাগছে না তার। আর মাত্র কিছুক্ষণ পরেই সাদি হয়ে যাবে অন্য কারো। ছোঁয়া সহ্য করবে কি করে? আর মনে ছাদের দরজা খুলে
সামনে পা ফেলতেই চমকে ওঠে ছোঁয়া, কেননা সাদি দোলনায় বসে আছে, দৃষ্টি তার ফ্লোরে। এলোমেলো চুল, কুচকানো টি শার্ট, খালি পায়ে, এরকম সাদিকে ছোঁয়া প্রথমবার দেখছে। বরাবরই লোকটা গোছানো। ছোঁয়া মুখটা মলিন করে জুতা খুলে সিঁড়িতে রেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সাদির দিকে। সাদির পাশে বসে পড়ে। সাদি তাকায়ও না একবার। ছোঁয়া বিরক্ত হয়, মনে মনে কয়েকটা গালিও দেয়। একবার তো পাশ ফিরে তাকাতে পারতো। ফ্লোর বেশ ঠান্ডা। ছোঁয়া একটা কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দেয়, তবুও সাদির কোনো ভাবান্তর হয় না। ছোঁয়া এবার নাক ফুলিয়ে বলে ওঠে, বিয়েটা সত্যি সত্যি করবেন তাহলে? এবার সাদি ঘাড় বাঁকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া তাকিয়েছিল তাই চোখাচোখি হয়ে যায়। চোখ নামিয়ে নেয় ছোঁয়া। লোকটার চাহনি ভয়ঙ্কর, ওই চোখে তাকিয়ে থাকা সম্ভব না। সাদি জবাব দেয় না। ছোঁয়া মাথা নিচু করে আবারও বলে ওঠে, আপনি কি আমাকে বুঝবেন না, নাকি একটুখানি পেছন পেছন ঘুরছি বলে ভাব দেখাচ্ছেন? আমি না হয় একটু অসুন্দর, কিন্তু মানুষ তো, তাই না? এভাবে ইগনোর কেন করছেন আমায়? প্রবলেম কি আপনার? আমি যা। ছোঁয়ার বলার মাঝেই সাদি ফট করে বলে ওঠে, পালাইব আমার সাথে? বলেই সাদি দাঁড়িয়ে যায়। বাঁ হাতে নিজের চুলগুলো পেছনে ঠেলে পা বাড়ায় ছাদ থেকে নামার জন্য। ছোঁয়াও দাঁড়িয়ে যায়। সাদি কি বলবে বুঝতে অসুবিধা হচ্ছে তার। জিজ্ঞেস করবে কি? না, থাক। আবারও এসে পড়ে দোলনায়। সাদি দরজা অবধি গিয়ে থেমে যায়, পেছন ঘুরে তাকায় ছোঁয়ার দিকে। মেয়েটা ভাবছে। সাদি ফোঁস করে শ্বাস টেনে বলে, আমার থেকে কখনো কিচ্ছু পাবে না। লাভ, কেয়ার, সিম্পাথি, অ্যাটেনশন কিছুই পাবে না। জাস্ট আমার পাশের রুমে থাকার জায়গা পাবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। আর হ্যাঁ, আমার বয়স 31 ছুঁই। বলেই বড় বড় পা ফেলে চলে যায় সাদি। ছোঁয়া ভাবতে থাকে সাদির কথা। কি বলে গেল? টেনশনে ছোঁয়া শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছে না। কিভাবে যাবে, কোথায় যাবে, কোথায় থাকবে, বিয়ে করবে কি করে, টাকা পাবে কোথায়? পায়চারি করতে করতে ছোঁয়ার পা ব্যথা হয়ে গেছে। সেই সকাল থেকে পায়চারি করছে, একটা দানাও তার পেটে পড়েনি। কিন্তু সাদি দিব্যি আছে। গান্ডে পিন্ডে গিলল। এখন বেলকনিতে দাঁড়িয়ে প্যান্ডেল দেখছে। প্রচুর টাকা খরচ করেছে তার বাবা। সাদি, তুমি কোনো গন্ডগোল করবে না। সেলিমের আওয়াজ শুনে সাদি পেছনে ঘুরে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। সেলিম এগিয়ে আসে, দাঁড়িয়ে যায় সাদির মুখোমুখি। দেখ সাদি, মায়া ভালো মেয়ে। রিলেশন এখনকার মেয়েরা দুই একটা করেই থাকে। একটা সেলফি তোলা খারাপ কিছু না। হতে পারে ছেলেটা মায়ার কোনো কাজিন। সাদি সেলিমের মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা ভীষণ স্বার্থপর, নিজের স্বার্থের জন্য যা খুশি করতে পারে। সেলিম আবারও বলে, আমার মেয়ে আমার কলিজা। সাদি, তুই খুব ভালো করে জানিস স্বাভাবিক না তোর সাথে আমার মেয়ে ভালো থাকবে না। তুই কোনো কথাবার্তা ছাড়াই মায়াকে বিয়ে করে নিবি। সাদি রেলিংয়ের ওপর বসে পড়ে, জবাব দেয় না। সাদির থেকে জবাব না পেয়ে সেলিম বিরক্ত হয়, সাথে এটাও বুঝে যায় এই ছেলে জবাব দেবে না। আমার মেয়ের চিন্তা মাথার থেকে জেরে বিয়ের জন্য প্রস্তুতি নেই। বলেই সেলিম চলে যায়। ছোঁয়া সাদির রুমে আসছিল। সেলিমকে দেখে চুপটি করে ফুলদানির পেছনেই লুকিয়ে পড়ে, কারণ বাবা একটু আগে পই পই করে বলে দিয়েছে সাথীর আশেপাশে না যেতে। বাবা তো আর জানে না তার মেয়ে সাদির সাথে পালানোর প্ল্যানিং করছে। সেলিম সিঁড়ি বেয়ে নিচে নামতেই ছোঁয়া পা টিপে টিপে সাদির রুমে ঢুকে পড়ে। রুমে সাদিকে না দেখে বেলকনিতে চলে যায়। সাদিকে রেলিংয়ের উপর বসে থাকতে দেখে বুক কেঁপে ওঠে ছোঁয়ার। আটকে ওঠে, সাদির হাত ধরে টেনে নিচে নামায়। সাদির ভ্রু কুচকে তাকিয়ে থাকে। ছোঁয়ার হাত পা কাঁপছে, ঠিকভাবে শ্বাস টানতে পারছে না মেয়েটা, যেন এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। সাদির দৃষ্টি সরিয়ে ফেলে। এইটুকুনি মেয়ে এতটা গভীরভাবে কি করে ভালোবাসতে পারে ভেবে পায় না সাদি। আমাকে সাদির কথায় ছোঁয়া ছলো ছলো চোখে তাকায় সাদির দিকে। এখানে আর বসবেন না প্লিজ। সাদি ফোঁস করে শ্বাস টেনে বেলকনিতে থাকা চেয়ারে বসে পড়ে। চোখ দুটো বন্ধ করে প্রশ্ন করে, ভেবেছো? না। আমার ভাবতে হবে না। আমি আপনার সঙ্গ চাই না, আপনার সঙ্গী হতে চাই। আপনার ভালো সময় না, আপনার খারাপ সময়ে আপনার কাঁধে হাত রাখতে চাই। পাশের রুমে কেন, আমাকে কিচেনে থাকতে দিলেও হবে। আপনার থেকে কখনো কিছু পাওয়ার আশা করি না আমি। আপনাকে শুধু চাই, অফুরন্ত ভালোবাসা দিয়ে আপনার জীবনটা রাঙিয়ে দিতে চাই। সাদি মন দিয়ে ছোঁয়ার কথা শোনে, কিন্তু সাথে সাথে কোনো জবাব দেয় না। মনে মনে কিছু একটা চিন্তা করে বলে, পার্লারে চলে যাও, সেখান থেকে সামিট তোমায় নিয়ে আসবে। ছোঁয়া মাথা নাড়ায়। সে ভীষণ খুশি, দুটো লাভ দিতে ইচ্ছে করছে, কিন্তু সাদি সামনে বলে পারছে না। আর শোনো, জেনে বুঝে আগুনে ঝাঁপ দিচ্ছ, পরে আফসোস করতে পারবে না।
ছোঁয়া সাদির ঘন কালো চাপ দাড়ির দিকে তাকিয়ে জবাব দেয়, আফসোস যখন করব তখন না হয় বাবু সোনা বলে আফসোস মিটিয়ে দিয়েন। বলেই ছোঁয়া এক দৌড়ে চলে যায়। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ছোঁয়া সেলিমকে পার্লারে যাওয়ার কথা বলতেই তিনি না করে দেয়, কিন্তু তার এই না বেশিক্ষণ টিকে থাকে না। ছোঁয়ার ফুপিয়ে ফুপিয়ে কান্না করা তার মনটা গলিয়ে দেয়, অনুমতি দিয়ে দেয় পার্লারে যাওয়ার। ছোঁয়ার সাথে পার্লারে যাচ্ছে সাদির মামাতো বোন সুইটি। সিমিকেও যেতে বলেছিল, কিন্তু সিমি যাবে না, সে বাড়িতেই সেজে নেবে, তাকে সাজাবে সিফাত। এদের ভালোবাসা দেখে ছোঁয়া বরাবরই মুগ্ধ হয়। ছোঁয়ার থেকে 9 বছরের ছোট সিমি ছোট ছোট দেখেই দেখেছে তাদের ভালোবাসা। এই দুটো মানুষকে কখনোই ঝগড়া করতে দেখেনি ছোঁয়া, একটু কথা কাটাকাটিও হয়নি। মাঝে মধ্যে সিমি রেগে গেলে সিফাত চুপচাপ অভিযোগ শোনে, আর সিফাত রেগে গেলে সিমি চুপচাপ শোনে। রাগ পড়ে গেলে আবার সরি বলে দেয়। ছোঁয়া প্রাণ ভরে দোয়া করে বোনের জন্য সারা জীবন তারা এভাবেই থাকুক। ছোঁয়ার সাজা হয়ে গেছে বেশি কিছুক্ষণ আগে, এখন সুইটি সাজছে। ছোট্ট পার্লার নতুন নতুন শিখেছে, এখানে সাজানোর লোক একজনই, তাই আগে পরে সাজতে হচ্ছে। ছোঁয়া বাহিরে একটু উকি দিয়ে দেখে সামির দাঁড়িয়ে আছে। সুইটি আপু, তুমি না হয় সাজো, আমি একটু আসছি। সুইটি কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়া বেরিয়ে যায়। সামির বাইক নিয়ে এসেছিল, সামিরের বাইকে বসে মুহূর্তেই হাওয়া হয়ে যায়। কাজী অফিসের সামনে বাইক থামে। ছোঁয়া বাইক থেকে নেমেই এক দৌড়ে ভেতরে ঢুকে যায়। সেখানে আশিক, শিপন আর দুটো মেয়ে, এদেরও চেনে ছোঁয়া, সাদির বন্ধু রিমি এবং আফরা। সাদি বাড়িতে পরা টি শার্ট আর ট্রাউজার পরেই এসেছে। ছোঁয়া গিয়ে রিমির পাশে দাঁড়ায়। আপু, আমাকে কিউট লাগছে না? ঘুরে ঘুরে রিমিকে দেখতে থাকে। রিমি কিছু বলতে যাবে তার আগেই সাদি ধমক দিয়ে বলে ওঠে, চুপচাপ দাঁড়িয়ে থাকো ইডিয়েট। ছোঁয়া মুখ বাঁকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এখনই বিয়ে করবে, তবুও ধমক দিতে হবে, বজ্জাত লোক একটা। একটু পরেই কাজে চলে যায়। নিয়ম মেনে দুজনের বিয়ে পড়িয়ে দেয়। ছোঁয়ার ঠোঁটের কোণে থেকে হাসি সরছেই না। সে আজকে ভীষণ খুশি। এতদিনের কান্নার ফল বুঝি আজকে পেয়ে গেল। সাদি আর ছোঁয়া পাশাপাশি বসানো হয়েছে। ছোঁয়া সাদির দিকে একটু চেপে বসে ফিসফিস করে বলে, দেখলেন, আমাদের বিয়েটা হয়ে গেল। বলেছিলাম না আপনাকে আমিই পাবো, পেলাম তো। সাদি জবাব দেয় না, তাকিয়ে থাকে সদ্য বিয়ে করা বালিকা বধূর দিকে। সাদি বড় বড় পা ফেলে হাঁটছে। কোথায় যাচ্ছে জানা নেই ছোঁয়ার, তবে বাড়ি যাওয়ার রাস্তা ধরেই হাঁটছে সাদি। ছোঁয়াও সাদিকে অনুসরণ করে পা মিলাচ্ছে। শাড়ি পরায় অভ্যস্ত না ছোঁয়া, তাই পা মিলাতে বেশ হিমশিম খাচ্ছে সে। খুব করে ইচ্ছে করছে সাদির ওই শক্তপোক্ত পুরুষালী হাতটা ধরতে, মোটা মোটা আঙুলের ভাঁজে নিজের ছোট ছোট আঙুল গুলিয়ে দিতে, কিন্তু সেই সাহস কি আছে ছোঁয়ার? দেবে একটা ধমক বা একটা থাপ্পড়ই দিল, তখন কি হবে? সুন্দর গালটা লাল হয়ে যাবে, শ্বাসটা নষ্ট হয়ে যাবে। থাক বাবা, হাত ধরার প্রয়োজন নেই, পাশে যে হাঁটতে পারছে এটাই তো অনেক, তাই না? প্রায় 40 মিনিট হেঁটে প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়েছে ওরা। ছোঁয়া এবার আর চুপ থাকতে পারে না, ভীষণ ক্লান্ত সে। দৌড়াতে দৌড়াতে পা ব্যথা হয়ে গেছে। আপনার টাকা নেই বললেই পারতেন, আমার কাছে টাকা আছে, একটা রিক্সা নিয়ে আসতাম। তা না, হাঁটিয়ে আনলেন। নতুন বউ আমি ভুলে গেছেন? আপনি বোধহয় দুনিয়াতে প্রথম ব্যক্তি যে তার বউকে হাঁটিয়ে বাড়ি নিয়ে আসলো। আপনার নাম জাদুঘরে তুলে রাখা উচিত। কিপটামের একটা লিমিট থাকা দরকার, আপনি সেটা পেরিয়ে গেছেন। পাষাণ লোক একটা। সাদি এক পলক তাকায় ছোঁয়ার দিকে, অভিমানী মুখটা দেখে আবার চোখ ফিরিয়ে নেয়। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছ, আমার সাথে পথ চলা খুব একটা সহজ হবে না। ছোঁয়া ভেঙচি কাটে সাদিকে। ঠিক ধরতে পেরেছে, লোকটা তাকে জব্দ করতে হাতিয়ে নিয়ে আসলো। কে ভেবেছে এভাবে হারিয়ে দেবে ছোঁয়াকে? কখনোই না। আই থিঙ্ক আপনিও বুঝতে পেরেছেন ছোঁয়া চৌধুরী এত তাড়াতাড়ি ক্লান্ত হবে না। সাদি ফোঁস করে শ্বাস টানে। ভাঙবে তবু মচকাবে না। হাঁটা তো স্বাস্থ্যের জন্য ভালো। তাছাড়া আমার বরের টাকা নেই, হাঁটবো না হয়। আপনিই পাশে থাকলে আমি হাঁটতে হাঁটতে উগান্ডাও চলে যেতে পারবো, সমস্যা নেই আমার। ভালোবাসার জন্য শাহজাহান তাজমহল বানালো, ফরহাদ পাহাড় কেটে রাস্তা বানালো, আমি সামান্য হাঁটতে পারবো না? কি যে ভাবেন না আপনি। করলা খেতে খেতে মাথায় গ্যাস্ট্রিক হয়েছে আপনার। সাদি আমার পাশে চুপচাপ হাঁটতে থাকে। আমার কথা যেন সে শুনতেই পাচ্ছে না। আমার বিড়বিড় করে সাদিকে বকছি আমি। একটা মানুষ এতটা নিরামিষ কি করে হতে পারে? আলোয় ঝলমল করা বাড়িটা দেখা যাচ্ছে, আর কয়েক পা বাড়ালেই বাড়ির গেট। আমার এখন একটু ভয় ভয় করছে, সবাই কিভাবে নেবে, কিভাবে বলবে, কেমন রিয়াকশন হবে। কিন্তু বেচারা গোমরা মুখও চিল মোড়ে ভেতরে ঢুকছে।
যেন তার কোনো চিন্তাই নেই। যত চিন্তা সবই ছোঁয়ার একারই। দারোয়ান চাচা চিৎকার করে বললেন, ছোট আপা আর ছোট ভাইজান চলে আসেন। তার চিৎকারে ছোঁয়া ভরকে যায়। বাড়ির মেইন দরজায় পা রাখতে গিয়েও ফিরিয়ে আনে। সাদির দিকে এক পলক তাকায়। সাদি ভেতরে চলে গেছে। আত্মীয় স্বজন পরিবারের সবাই ঘিরে দাঁড়িয়েছে সাদিকে। কাঁদতে কাঁদতে সাবিনার চোখ মুখ লাল হয়ে গেছে। নাজমা আর সিমিও কেঁদেছে অনেক। ছোঁয়া ভেতরে ঢুকতেই নাজমা বেগম দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে আবার কেঁদে ফেলে। মা, কোথায় গিয়েছিলি তুই? কত চিন্তা হচ্ছিল আমাদের। ছোঁয়া কি জবাব দেবে বুঝতে পারছে না। সেলিম আর সাজ্জাদ পাশাপাশি বসেছিল। সেলিম দাঁতে দাঁত চেপে সাদির দিকে এগিয়ে যায়। সাদির কলার চেপে ধরে চিল্লিয়ে বলে ওঠে, তোকে বলেছিলাম না আমার মেয়ের থেকে দূরে থাকতে। সিফাত এসে ওনাকে ছাড়িয়ে দূরে নেয়। রাগে থরথর করে কাঁপছেন তিনি। সাদি নিজের কলার ঠিক করে শান্ত চোখে তাকায় সেলিমের দিকে, কিন্তু জবাব দেয় না। সাজ্জাদ ছেলের পাশে গিয়ে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলে, কোথায় গিয়েছিলেন? বরযাত্রী যেতে হবে তো, সবাই অপেক্ষা করছিলাম। সাদি গম্ভীর গলায় জবাব দেয়, ওকে বিয়ে করেছে আমি। আবারও একবার চমকায় সকলে। সেলিম এবার বলার মতো কথা খুঁজে পায় না। বাকরুদ্ধ হয়ে গেছেন তিনি। সাবিনা চোখের পানি মুছে সাদের দিকে এগিয়ে আসে। নাজমা বেগমও রেগে যায় এবার। এটা হতে পারে না। তার ফুলের মতো পবিত্র মাসুম মেয়ে, তার বিয়ে নিয়ে হাজারটা জল্পনা কল্পনা করে আছে তার। সাদি ছেলে ভালো, কিন্তু তার মেয়ের সাথে মানাবে না। তিনি কঠিন সুরে বলে ওঠে, যা বলেছিস বলেছিস, এটা আর বলবি না আব্বা। কোনো বিয়ে হয়নি। ছোঁয়া মায়ের কথায় অবাক হয়। বিয়ে হয়নি মানে? বিয়ে তো হলো। সেলিমও তেড়ে এসে বলে, কোনো বিয়ে হয়নি। ছোঁয়াকে নিয়ে আমি এখনই শহর ছাড়বো। ছোঁয়া আটকে ওঠে। না না, আমি কোথাও যাব না, বিয়ে হয়েছে আমাদের, প্রমাণ আছে। সিমি ছোঁয়াকে কথা বলতে বারণ করে, কিন্তু ছোঁয়া শোনার পাত্রী নয়। সেলিম এবার কষিয়ে ধমক দেয় ছোঁয়াকে। একটাও কথা বলবে না তুমি, বড় হয়ে গেছো না। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো তোমার। বিয়ে হয়েছে তো, ডিভোর্সও দিয়ে দেবে। থাকবে না তোমরা একসাথে, তোমাদের একসাথে মানাবে না। বাবার ধমকে ছোঁয়ার চোখে পানি চলে আসে। জীবনে প্রথমবার সে বাবার থেকে কড়া কথা শুনলো। সাদি এবার সাবিনাকে বলে, মা, কাল থেকে আমাকে অফিস জয়েন করতে হবে। আমি চলে যাব এক্ষুনি। বলেই সে নিজের রুমে চলে যায়। সেলিম আবারও বলে ওঠে, তুমি সাদি ডিভোর্স দিবে? সে দিবে? ওকে, এটাই আমার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত লড়চড় হলে তোমাকে মেরে ফেলবই আমি। ছোঁয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে, মায়ের সাথে তোমাকে মানালে, আপির সাথে জিজুকে মানালে, আমার সাথেও ওনাকে মানাবে। তুমি মাকে ছাড়তে পারলে, আপি জিজুকে ছাড়তে পারলে, আমিও সাধুকে ছেড়ে দেব। এবার সিদ্ধান্ত তোমার। সেলিম বাকরুদ্ধ হয়ে যায় মেয়ের কথা শুনে। সিফাত মুক্তি পেয়ে হাসে। সাজ্জাদের সিটি বাজাতে ইচ্ছে করছে, কিন্তু পরিস্থিতির জন্য পারছে না। এই মেয়েই পারবে তার ছেলেকে মানুষ করতে। ছোঁয়া মাথা নিচু করে নিজের রুমে ঢুকে যায়। তাকেও তো জামা কাপড় গোছাতে হবে। কাঁদতে কাঁদতে জামা কাপড় গুছিয়ে নেয় সে। শখের একটা লাগেজ আছে ছোঁয়ার, সেটা বাবা কিনে দিয়েছিল। সেই লাগেজটাই নিয়ে যাচ্ছে ছোঁয়া। সাদি রুম থেকে বের হতেই দেখে ছোঁয়াও বেরিয়ে গেছে। ছোঁয়া কাছাকাছি সাদি সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। কারোর সাথে কোনো কথা না বলে বেরিয়ে যায়। ছোঁয়া সাদির পেছন পেছন দৌড় দেয়। সবাই তাকিয়ে থাকে ওদের দিকে। বাহিরেই সামির গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। সাদি গিয়ে গাড়িতে বসে পড়ে। ছোঁয়াও পেছনে বসে সাদির দিকে তাকিয়ে বলে, আমি তো ভেবেছিলাম এখন হাঁটিয়ে নিয়ে যাবেন। যাক, একটু হলেও অপাশান। সামি ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করে, অপাশন আবার কি? অপাশান মানে একটু হলেও মায়া আছে। সামির হাসে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকায়। সে ফোন দেখছে। সামির ভাইয়া, তোমার বাকি বন্ধুরা কোথায়? কোথায় আবার তোমাদের জন্য ঘর সাজাচ্ছে। কি রে ভাইয়া, নিম পাতা আর আস্ত আস্ত করলা দিয়ে? ছোঁয়ার কথায় সামির শব্দ করে হেসে ওঠে। সাদি চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। মানুষ সবসময় তার বিপরীত স্বভাবের মানুষকেই ভালোবেসে ফেলে। এই যে ছোঁয়া চঞ্চল, উড়নচণ্ডী, হই হুল্লোড় করতে পছন্দ করে, কিন্তু সাদি গম্ভীর, একটু বেশি গম্ভীর সে। মানুষ কখন এতটা গম্ভীর হয়? হয়। মানুষের জীবনে মাঝে মধ্যে এমন কিছু পরিস্থিতি আসে যা তাকে গম্ভীর হতে বাধ্য করে। সাদি ছোটবেলা থেকে চুপচাপ স্বভাবের, কিন্তু এতটা গম্ভীর সে ছিল না। একটু একটু কথা সেও বলতো। খিলখিল করে না হাসলেও মুক্তি পেয়ে সে হাসতো। বন্ধুদের সাথে খুব বেশি আড্ডা না দিলেও মাঝে মাঝে একটু সময় দিত, কিন্তু এখন তার সেই হাসিটা চলে গেছে। সামির সাদির কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। সেখানে হেডফোন গুঁজে নিয়েছে আর ছোঁয়া সামিরের সাথে কথা বলে যাচ্ছে। অবশ্য সামির কথা বলার সুযোগ পাচ্ছে না।
শুধু ছোঁয়ার কথাগুলো শুনে যাচ্ছে। ছোঁয়ার চোখে মুখে খুশির ঝিলিক, হাত নেড়ে নেড়ে কথা বলছে সে। কথার মাঝে মাঝে শব্দ করে হেসে উঠছে, হাসতে হাসতে গাড়ির কাছে বাড়ি খাচ্ছে। ছোঁয়া কথাগুলো অদ্ভুত। এই যে যেমন সে পাখি হলে উড়ে চলে যেত ফ্লাইটে, গাড়ি করে যেতে হতো না, টাকা বাঁচত। রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকলে 2-4টা গাড়ি চুরি করে ফেলতো সে। সাদের মাথা ন্যাড়া করে দিলে কেমন লাগবে? এইসব। একই এলাকায় বাসা ভাড়া নিয়েছে সাদি। বাড়িতে থাকলেও পারতো, কিন্তু সাদি থাকবে না। এখান থেকে ছোঁয়ার কলেজে যাওয়ার রাস্তা 10 মিনিটের, আর সাদির অফিসের সামনেই বাসাটা। মেইন রোডের পাশেই 3তলা বিল্ডিংয়ের ওপরের তলার বাসাটা ভাড়া নিয়েছে সে। বেশ বিলাসবহুল রুমটা, 3টে রুম, 2টো রুমের সাথে ছোট্ট বেলকনি আসে, একটা কিচেন আর ছোট্ট একটা ড্রয়িং রুম। একটা পরিবার অনায়াসে থাকতে পারবে। রিমি, আশিক, পাপন আর পুরো বাসাটাকে সুন্দর করে সাজিয়েছে, আনাচে কানাচে ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে। সব থেকে বেশি ফুল লাগানো হয়েছে সাদির রুমটাতে, মনে হচ্ছে ফুলেরই বাগান। ছোঁয়া বাসায় ঢুকে অবাক হয়ে যায়, ঘুরে ঘুরে দেখতে থাকে সবটা। রিমি আর পাপন ছোঁয়ার সাথে সাথে যাচ্ছে, তাকে বুঝিয়ে দিচ্ছে কোথায় কি আছে। ছোঁয়া ভীষণ খুশি, কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে তার। এমনটাই তো সে কল্পনা করেছিল, স্বপ্ন দেখেছিল। স্বপ্ন কি তবে সত্যি হলো? সাদি ফাঁকা রুমটাতে ঢুকে পড়েছে, তার ফ্রেশ হওয়া দরকার। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিয়েছে। ছোঁয়া বাসর ঘরে ঢুকতেই লাফিয়ে ওঠে, খাটের মাঝখানে গিয়ে বসে রিমিকে ছবি তুলে দিতে বলে। রিমিও হাসি মুখে ছোঁয়ার ছবি তুলে দিতে থাকে। সামির বিরিয়ানি আনে, খিদেই সবারই পেট চোচো করছে। ছোঁয়া শাড়ি গহনা ফেলে সুতির 3 পিস পরে নিয়েছে, এতক্ষণে তার শান্তি লাগছে। রিমি, পাপন খাবার সার্ভ করে দিচ্ছে। সাদি এখনও বের হয়নি রুম থেকে। সবাই জানে সাদি বিরিয়ানি খাবে না, তাই রিমি গিয়ে গ্যাসে ভাত আর করলা সিদ্ধ বসিয়ে দেয়। তারপর সবাই মিলে খেতে থাকে। বিরিয়ানি ছোঁয়ার ভীষণ প্রিয়, তাকে 3 বেলা বিরিয়ানি খেতে দিলেও সে না করবে না। ছোঁয়া গান্ডে পিণ্ডে গিলতে থাকে। আজকে তার বিয়ে হয়েছে, তার বর এখনও খায়নি। এদিকে ছোঁয়ার খেয়াল নেই। স্বামীর ভাবে মেয়েটা নেহাতি বাচ্চা, এখনও সংসার স্বামী এসবে তার আগ্রহ হয়ে ওঠেনি। তবে মেয়েটা সাদিকে অসম্ভব ভালোবাসে। খাওয়া দাওয়া শেষে সবাই চলে যায়। ছোঁয়া পেঁয়াজ মরিচ কেটে করল্লা ভর্তা করে নেয়। সত্যি বলতে এই ভর্তা ছোঁয়ারও খুব পছন্দ। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্লেটে ভাত বেড়ে তারপর ভর্তা নিয়ে সাদিকে ডাকতে যায়। পাষাণ লোকটা এখনও দরজা খোলেনি। ছোঁয়া দরজায় টোকা দেয়। এই যে দরজা খুলুন, আপনার রুমে সোনা দানা নেই যে কেউ চুরি করে নিয়ে নেবে। ঢং বাদ দিয়ে দরজা খুলুন, আর তাড়াতাড়ি খেয়ে নিন, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। তবুও সাদির কোনো সাড়া নেই। ছোঁয়ার রাগ হয়, 2টো লাথি মারে দরজায়, তারপর জোরে জোরে থাপ্পড় মারতে মারতে ডাকে, সাধু দরজা খুলবেন কি না বলুন তো? না খুললে আমি ভেঙে ফেলবো বলে দিলাম। ঢং দেখাচ্ছেন কাকে আপনি? হ্যাঁ, আপনার ঢং দেখাই সময় নেই আমার। জলদি জলদি দরজা খুলুন। এমন একটা ভাব করছেন যেন বিয়ে করে লজ্জা পাচ্ছেন, বা আপনি মেয়ে, জোর করে আপনাকে বিয়ে দেওয়া হয়েছে, তাই দরজা বন্ধ করে মুখ লুকিয়ে কাঁদছেন। কান্নাকাটি বাদ দিয়ে দরজা খুলুন এবার। সাথে সাথে দরজা খুলে যায়। ছোঁয়া শুকনো ঢোক গিলে 2 পা পিছিয়ে আসে, মুখ নাড়িয়ে বড্ড ভুল করে ফেলেছে। কি বলেছে ভাবতেই আবারও শুকনো ঢোক গেলে পিট পিট করে এক পলক তাকায় সাদির দিকে। বেচারা রোবট গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। রেগে আছে কি না বোঝা যাচ্ছে না। ছোঁয়ার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে বলে, সরি। আসলে আপনি তো দরজা খুলছিলেন না, তাই ভাবলাম মুখ চালাই। শেষমেশ বিরক্ত হয়ে আমাকে থামানোর জন্য দরজা খুলে দেবেন। সাদি ফোঁস করে শ্বাস টেনে ছোঁয়ার থেকে নজর ফিরিয়ে নেয়। সত্যি বলছি, আমি শুধুমাত্র আপনাকে বের করার জন্য বেশি কথা বলেছি, তাছাড়া আমি কখনোই বেশি কথা বলি না। এই যে এই বিল্ডিংয়ের কসম, আমি তো পাগল যে রাক্ষসের সামনে মুখ চালাবো। ভেরি গুড, এতদিনে নিজেকে চিনেছ। বলেই সাদি খাবার টেবিলে গিয়ে বসে পড়ে, আর ছোঁয়া ভেবাচাকা খেয়ে যায়। মুখের ওপর অপমান করে দিল, বজ্জাত লোক, কিছু বলাও যাবে না। সাদি খাচ্ছে আর ছোঁয়া পাশে দাঁড়িয়ে আছে, কিছু লাগলে দেবে সে। কোন রুমে থাকবে? সাদির প্রশ্নটা বুঝতে পারে না ছোঁয়া। কোন রুমে থাকবে মানে? ভাবতে ভাবতে ছোঁয়া খেয়াল করে সাদি পানি ঢালছে গ্লাসে। তাড়াহুড়া করে সাদির হাত থেকে জগ নিয়ে গ্লাসে পানি ঢালতে যায় ছোঁয়া, কিন্তু গ্লাস পড়ে গিয়ে পুরো পানিটা সাদির শরীরে এসে পড়ে। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ছোঁয়া। এই যে এখনই একটা ধমক খাবে সে। রাগে শরীর কাঁপতে থাকে সাদির। ভাতের প্লেটেও পানি পড়েছে, পান্তা ভাত হয়ে গেছে। ছোঁয়া কিছু বলতে যাবে, এখান থেকে যাও তুমি, ইডিয়েট। সাদি গম্ভীর গলায় ধমক দিয়ে বলে,
কেঁপে ওঠে ছোঁয়া, চোখ দুটো টলমলো করছে। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। সাদির আর খাওয়া হয় না। বেসিনে গিয়ে হাত ধুয়ে এটো থালা বাসন গুছিয়ে নেয়। এতগুলো মানুষ খেয়েছে, থালা বাসন জমেছে অনেকগুলো, তাই থালা বাসন মেজে নেয়। ছোঁয়া ফুল সাজানো খাটে বসে আছে মন খারাপ করে। ইচ্ছে করে ফেলেছে নাকি ছোঁয়া? এভাবে ধমক দেওয়ার কোনো মানে হয়? পাষাণ্ড। ছোঁয়া মনে মনে সাদিকে বকা দিচ্ছে, তখনই সাদি ঢুকে পড়ে ছোঁয়ার রুমে। ছোঁয়া চোখ দুটো বড় বড় করে ফেলে। লোকটা এখানে কেন এসেছে? বাসর করতে? ইস, ছোঁয়ার লজ্জা লুকাবে কোথায়? সাদি কি তাহলে আমিষ হয়ে গেল? বিয়ের রাতে রাত 12টায় ফুল সাজানো রুমে বউয়ের কাছে মানুষ কেন আসে? ছোঁয়া সবটা জানে। সে তার বান্ধবীর কাছে শুনেছে, A to Z শুনেছে সে। লজ্জায় লাল নীল হতে থাকে ছোঁয়া। বিয়ে ভেঙে যাওয়া একটা মেয়ের জন্য খুবই কষ্টের একটা বিষয়। মেয়ে তো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই গাল ভরে বলতে বাকি রাখে না। কেন বিয়ে ভেঙে গেল এটা কেউ একবারও জিজ্ঞেস করবে না, বা ছেলের দোষ কিনা এটাও জানতে চাইবে না। সকলে একবাকে বলে উঠবে, মেয়েটারই কোনো সমস্যা আছে, বদনাম লুটিয়ে দেবে। কিছু কিছু মেয়ের তো আবার মা এমন যে নিজেই তার মেয়েকে উঠতে বসতে কথা শোনায়, গালাগালি করে, মরে যেতেও বলে। মায়ার মাও তেমন প্রকৃতির। যখন থেকে জেনেছে সাদি আসবে না বিয়ে করতে, তখন থেকেই সে মায়াকে গালমন্দ করে যাচ্ছে। মরে যেতেও বলেছে কয়েকবার, এমনকি হাতে রশিও তুলে দিয়েছে ফাঁসি দেওয়ার জন্য। এতে অবশ্য মায়ের মন খারাপ হচ্ছে না, বরং বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। এটা তো ভাগ্যের লিখন। এতে মা বা পাড়া প্রতিবেশীদের ওপর রাগ করে লাভ আছে? ভাগ্য এমনটা লেখা না থাকলে তো এমন হতো না। আল্লাহ যেখানে নিজে মায়ের ভাগ্য লিখেছে, সেখানে মায়া আফসোস করার কে? তাকে মেনে নিতে হবে, তাছাড়া উপায় নেই। দুনিয়াটা আল্লাহর ইশারায় চলে। সাদিকে বিয়ে করার ইচ্ছে তার কখনোই ছিল না। বাবা মায়ের জোড়াজুড়িতে বাধ্য হয়েছে। অনেকবার সাদিকে কল করেছে কথা বলার জন্য, নিজের সিচুয়েশন জানানোর জন্য, কিন্তু সাদি রেসপন্স করেনি। এমনকি সেই দিন শপিং করার নাম করেও সাদির সাথে দেখা করতে চেয়েছিল, সেটাও হয়নি। মায়া ভেবেছিল সাদি তাকে একটু হলেও সাহায্য করবে। মায়া ভীষণ সুন্দরী একটা মেয়ে। একটা সময় তার দাপট চলতো কলেজে, প্রায় ছেলের ক্রাশ ছিল সে। ভাবটাই ছিল অন্যরকম। হাসি খুশি চঞ্চল জীবনটা কত সুন্দর ছিল। তারপর একটা পুরুষের মায়ায় জড়িয়ে গেল। পুরুষটা নিজেই এসেছিল মায়ার জীবনে। দীর্ঘদিন পেছনে পেছনে ঘুরেছে, মায়াকে মানাতে চেয়েছে। মায়া পটেনি, পাত্তাও দেয়নি। কিন্তু কথায় আছে, নারী জাতির মন দুর্বল। তাদের কেউ একটু বেশি ভালোবাসা দেখালেই তারা গলে যায়। মায়ারও তাই হয়েছে। ছেলেটার অতিরিক্ত ভালোবাসা দেখে গলে গিয়েছিল, জীবন দিয়ে ভালোবেসে ফেলে তাকে। ব্যাস, সুখের দিনগুলো ফুরিয়ে গেল। এত অল্প বয়সে কি মানুষের সুখ ফুরিয়ে যায়? 2 দিনের জন্য তো পৃথিবীতে আসা, অনেকটা ঘুরতে আসার। তাহলে এই 2 দিনের জীবনও এত কষ্ট কেন? আল্লাহ কি মানুষকে কষ্টের সাথে পরিচিত করতেই দুনিয়াতে পাঠিয়েছে? সেই দিন ইচ্ছে করেই মায়া হাতের পিকের সাথে তার আর তার বয়ফ্রেন্ডের একখানা ছবি দিয়েছিল। মায়া জানতো এটা দেখলে সাদি পিছিয়ে যাবে, তাকে বিয়ে করতে আসবে না। আর হলোও তাই। তবে মায়া এটা আশা করেছিল সাদি একবার হলেও তাকে কল করবে, জানতে চাইবে কিছু। সাদি এগিয়ে এসে উপরে ঝুলানো ফুলগুলো ছিঁড়ে ফেলে। বিছানায় লাভ সে একে তাতে লেখা সাদি লাভ ছোঁয়া, সেটাও ভেঙে ফেলে। সবগুলো ফুলের জায়গা হয় ডাস্টবিনে। ছোট ডাস্টবিনটা ফুলে ফুলে ভরে ওঠে। ছোঁয়া গোল গোল চোখে দেখতে থাকে লোকটার মতিগতি আসলে কি, তিনি চাইছেটা কি। সব ফুল পরিষ্কার করে সাদি বিছানায় বসে পড়ে। ফুল কেন ফেলে দিলেন? আমি তো ভেবেছিলাম 1 মাস রাখবে এই ফুলগুলো। যখনই রুমে আসবো তখনই ফুলগুলো দেখব আর বিয়ের কথা মনে করব। কিন্তু আপনি এটা কি করলেন? ফুলেতে আপনার আর মাথায় বসেছিল না, তাই না? তাহলে ফেললেন কেন? আমাদের তো আগেই ডিল হয়ে গিয়েছিল আপনার পাশের রুমে জায়গা হবে আমার। তাহলে আমার রুমে এসে মাতব্বরি কেন করছেন? আপনি কি? সাদি চোখ তুলে তাকায় ছোঁয়ার দিকে। ব্যাস, ছোঁয়া চুপসে যায়, মুখে আঙ্গুল দিয়ে ফেলে। বই নিয়ে এসো। ছোঁয়ার মুখ থেকে আঙ্গুল নামিয়ে ফেলে। চোখ দুটো তার বড় বড় হয়ে যায়, মুখটা গোল করে ফেলে। বই মানে কি? এখন কি পড়তে হবে? ছোঁয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাদি উঠে পড়ে। দরজার আড়াল থেকে ছোট্ট একটা লাঠি বের করে আনে। ছোঁয়া এক লাফে বিছানা থেকে নেমে পড়ে। নিজে লাগেজটা খুলে ঝটপট বই বের করে আবার গিয়ে বিছানায় বসে পড়ে। সাদিও এসে ছোঁয়ার সামনে
গোল হয়ে বসে। আইসিটি বই বের করে ছোঁয়াকে বোঝাতে থাকে। সাদি কলম নেড়ে নেড়ে ছোঁয়াকে বোঝাচ্ছে আর ছোঁয়া গালে হাত দিয়ে সাদিকে দেখছে। তার বরটা এত সুন্দর যে ইচ্ছে করে টুপ করে গিলে ফেলতে। এই লোকটার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে ওষ্ঠদ্বয়, একদম গোলাপের পাপড়ির মতো গোলাপি, সাদা চামড়ার উপর কুচকুচে কালো দাড়ি আর তার মধ্যে গোলাপি ওষ্ঠখানা, খাড়া নাক, ছোট ছোট বিলাই চোখ, চোখের পাশে খানিকটা বড় লাল তেল, জোড়া ভ্রু, ঘন সিল্কি মিডিয়াম বড় চুল। উফ, যেন আস্ত একটা চকলেট কেক। আরও একটা আকর্ষণীয় জিনিস আছে লোকটার, যা ছোঁয়াকে মাতাল হতে বাধ্য করে। লোকটার গলায় থাকা আরও একটা লাল তিল, কণ্ঠনালী ঠিক একটুখানি নিচে। এই মানুষটা অন্য কারো হয়ে গেলে সব মরেই যেত। এই রূপে পাগল হওয়ার অধিকার শুধুমাত্র ছোঁয়ার। আপনি এত হট কেন? পুরো চকলেট কেকের মতো, ইচ্ছে করে খেয়ে ফেলতে। ছোঁয়া সাদির কণ্ঠনালীর দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। সাদির হাত থেমে গেল। সে একটা ইম্পর্টেন্ট বিষয়ে লিখে লিখে বোঝাচ্ছিল ছোঁয়াকে। ছোঁয়ার কথায় তার শরীর জারিয়ে ওঠে। এই মুহূর্তে এই মেয়েকে ইসরে পাকা ছাড়া আর কোনো নাম দিতে পারছে না সাদি। একটা মেয়ে ঠিক কতটা দুষ্টু হলে তার থেকে গুণে গুণে 14 বছরের বড় একটা ছেলেকে এভাবে বলতে পারে। ছোঁয়া এবার হাত বাড়িয়ে সাদির দাড়ি ছুঁয়ে দেয়। আমায় ভালোবাসবেন কবে সাধু? সাদি বেডটা হাতে নিয়ে বলে, এক্ষুনি। তারপর ছোঁয়ার তুলতুলে নরম হাতটা ধরে ঠাস করে একটা বাড়ি মেরে দেয়। চিৎকার দিয়ে ওঠে ছোঁয়া। সে তো এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। সবেই ভাবছিল টুপ করে একখানা চুমু খেয়ে নেবে, কিন্তু চুমুর বদলে মাইর খেলো। পরপর 2টা বাড়ি দেয় সাদি। আরো ভালোবাসা লাগবে? ছোঁয়া এক লাফে উঠে যায়, হাত ধরে কেঁদে ফেলে। বেশ ব্যথা পেয়েছে, লাল হয়ে গেছে হাতটা, খানিকটা ছিলেও গেছে। কাঁদতে কাঁদতে বলে, ভালোবাসা লাগবে না, আমার ভুল হয়ে গেছে। গম্ভীর প্রকৃতির মানুষগুলো প্রতিনিয়ত ভেতরে ভেতরে গুমড়ে মরে। তারা তাদের মনোভাব কারোর সামনে প্রকাশ করতে পারে না। নিজের কষ্ট, আনন্দ, ভালো লাগা, খারাপ লাগা কাউকে বোঝাতে পারে না বলেই তাদের ভেতর সারাক্ষণ রক্তক্ষরণ হয়। পাওয়া না পাওয়ার হিসেবগুলো একা একাই সমাধান করতে হয়। সাদি হচ্ছে সেই প্রকৃতির মানুষ। কখনো একটু অসুস্থ হলে বাসার কাউকে বলেনি। সারা রাত জ্বরে পড়েছে, তবুও কখনো মাকে বা অন্য কাউকে ডাকেনি। একবার সাদির পা ভেঙেছিল। 2 দিন ভাঙা পা নিয়ে নিজের রুমে পড়েছিল, কাউকে বলেনি তার সমস্যার কথা। এটা অবশ্য খুব ছোটোবেলায়, তখন সাদি ক্লাস 8-এ পড়তো। সাদি এমনিতেই সারা দিন রুমে থাকে বলে কেউ তাকে দেখতে আসেনি। সাবিনা বাড়িতে ছিল না, তিনি থাকলে অবশ্যই দিনে কয়েকবার আসতো সাদিকে দেখতে। তো পরের দিন সাবিনা বেগম কি মনে করে জানো বাড়িতে ফিরেই সাদির রুমে আসে আর দেখতে পায় তার ছেলে পা ধরে কাতরাচ্ছে, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। চিৎকার করে কেঁদে উঠেছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ অবধি জানা যায়নি কিভাবে সাদির পা ভেঙেছিল। পাশাপাশি 2টো রুম, পাশের রুম থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। রাত 12টা বেজে 50 মিনিট। সাদি ছোঁয়ার রুম থেকে বেরিয়েছে 11টা নাগাদ। ইডিয়েটটা এখন পর্যন্ত কেঁদেই চলেছে। সাদি জানে যতক্ষণ সে গিয়ে কাঁদতে মানা করবে না ততক্ষণ পর্যন্ত কেঁদেই যাবে। সাদি ইচ্ছে করেই যাচ্ছে না। মেয়েটা দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে, ভীষণ বেপরোয়া হয়ে উঠেছে। দীর্ঘশ্বাস ফেলে কানে হেডফোন গুঁজে নেয় সাদি। হৃদয় কাঁপছে তার, হার্টবিট দ্রুত লাফাচ্ছে, অস্বস্তি হচ্ছে। কিন্তু কেন? হৃদয় হরিণীকে দুঃখ দেওয়ার জন্য? তাকে আঘাত করাতে নিজের হৃদয়টা জ্বলছে? নতুন ভোর, নতুন দিনের সূচনা। সকালের ফুরফুরে হাওয়া, পাখির কিচিরমিচির শব্দ আর মন মাতানো পরিষ্কার আকাশ মন ভালো করতে সক্ষম। সাদি খুব সকালে ঘুম থেকে উঠে রান্না চাপায়। এসএসসির পর থেকে সে পরিবারের থেকে দূরে থেকেছে। সেই সুবাদে রান্না থেকে শুরু করে ঘর মোছা সব কাজে পারদর্শী সে। পরোটা, ডিম ভাজা, করল্লা ভাজা, ডিম সেদ্ধ, ব্যাস সাদির রান্না শেষ। সে নিজের মতো অফিসের জন্য তৈরি হয়ে খেয়ে চলে যায়। ছোঁয়ার খোঁজ নেয় না। প্রচণ্ড কান্না করে ঘুমানোর ফলে ভালো ঘুম হয়েছে ছোঁয়ার। ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে উঠে দেখে 10টা বেজে গেছে। তাড়াহুড়া করে ওয়াশরুমে ঢুকে পড়ে। এ বাবা, রান্না করতে হবে তো, নাহলে সাদি খাবে কি? ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখে ভাত তরকারি পর্যন্ত রান্না করে রেখে গেছে সাদি। ছোঁয়া ঠোঁট কামড়ে হাসে। বাহ, আনরোম্যান্টিক জামাই হলে কি হবে, কাজ করতে জানে। যাক, আমার আর কষ্ট করতে হবে না। আমি বাচ্চাদের বড় করব আর উনি রান্না বান্না করবেন। ভাবতে ভাবতে ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে।
আর বাচ্চা কাচ্চা। যে লেভেলের নিরামিষ জীবনে একটা চুমু খাবে কি না এতেও সন্দেহ। বাচ্চা কাচ্চার কথা ভাবা তো বিলাসিতা। চুমুহীন জীবন পার করতে হবে। হতাশার শ্বাস ফেলে সোয়া খেতে বসে যায়। এক গ্লাস দুধ, হরলিক্স দিয়ে গুলে রাখা একটা সিদ্ধ ডিম আর একটা পরোটার মধ্যে ডিম, শসা, অল্প পেঁয়াজ দিয়ে রোল বানানো, তা আবার কাগজ দিয়ে মুড়ে রেখেছে। সোয়া খেতে শুরু করে। খেতে খেতেই কলিং বেল বেজে ওঠে। দুধটুকু এখনও খাওয়া বাকি। এই এক চুমুকে দুধ শেষ করে দরজা খোলে। একটা মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। ছোঁয়া তাকে সালাম দেয়। মহিলাটি সালাম ফিরিয়ে পরিচয় দেয় তিনি এই বাসার মালিক। ছোঁয়াদের সামনের ফ্ল্যাটে থাকে। ছোঁয়া তাকে ভেতরে আসতে বলে। মহিলাটি আসে। সোফায় বসে। ছোঁয়াও বসে মহিলাটির পাশে। আমি বিয়ে করেছো, নাক ফুল কোথায় তোমার? আরে আন্টি বলো না, আমি তো নাকই ফুটো করিনি। নাক ফুল হলো বিবাহিত মেয়ের চিহ্ন, আর স্বামীর মঙ্গল অমঙ্গলের এত ব্যাপার এই নাক ফুল। আপনি নাক ফুটো করতে পারেন? বোকামে, এখন তো পার্লার থেকে নাক ফুটো করা যায়। আমাকে নিয়ে যাবেন আন্টি? ঠিক আছে, এখনই চলো। কিন্তু আন্টি, এখন তো আমার কাছে টাকা নেই। লাগবে না, 100 টাকা নিবে, আমি না হয় দিয়ে দিব, তুমি পরে আমায় ফেরত দিও। ছোঁয়া খুশি হয়ে দাঁড়িয়ে যায়। ঠিক আছে। পরনে জামা পাল্টে চুলগুলো পরিপাটি করে ছোঁয়া মহিলাটির সাথে বেরিয়ে পড়ে। মহিলার নাম রুনা। ভীষণ শৌখিন মহিলা। কথায় কথায় জানতে পারে ওনার এক ছেলে এক মেয়ে। ছেলে অনার্সে পড়ছে আর মেয়ে ছোঁয়ার সেম ইয়ারে, এবং দুজন একই কলেজের। ছোঁয়া মনে মনে খুশি হয়। যাক, একসাথে যেতে পারবে কলেজে। ভীষণ নাজুক প্রকৃতির মেয়ে ছোঁয়া। একটুতেই তার শরীর খারাপ হয়। এই যে পার্লার থেকে নাক ফুটো করেছে, ইয়া মোটা একটা নাকফুল ঢুকিয়ে দিয়েছে নাকে। ভীষণ ব্যথা করছে তার, কিন্তু প্রকাশ করছে না। বাড়ির নিচেই ছিল পার্লার। ছোঁয়া একবার বাসায় ফিরে শুয়ে পড়ে। নাকের ব্যথায় জ্বর আসবে মনে হচ্ছে। এমনিতেই রাতে কেঁদেছে, গলা ব্যথা হয়ে আছে। আজ প্রথম দিন হওয়াতে সাদিকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। এখানে কাজ করে ভালো লেগেছে সাদির। অফিসের বস এবং কলিগরা খুবই ভালো এবং রুচিশীল। তার থেকে বেশি ভালো লাগার বিষয় হলো সাদির একটা মেয়ে বন্ধু, যার সাথে প্রায় ছোট থেকেই বেড়ে উঠেছে ইরা। সেও এখানেই জব করে এবং দুজনে একই ডিপার্টমেন্টে। ছুটির পরে একটা রেস্টুরেন্টে বসেছে সাদি এবং ইরা। ইরা ছোট থেকে প্রচণ্ড কথা বলে, এখনও তার ব্যতিক্রম নয়। এটা ওটা বলেই যাচ্ছে, সাদি শুধু শুনছে। ইরার সাথে দেখা হওয়ার পর থেকে সাদি হাতে গোনা কয়েকটা কথা বলেছে, আর ইরা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। সাদি মনে মনে বলে, বাড়িতে এক ইডিয়েট, এখানে আরেক ইডিয়েট। সাদি, মহুয়ার সাথে দেখা হয়েছিল, তার ডিভোর্স হয়ে গেছে। সাদি খাওয়ায় মনোযোগ দিয়েছে। ইরার কথা শুনলেও কোনো প্রতিক্রিয়া করে না। ইরাও আর দ্বিতীয়বার বলে না। তোর বইয়ের সাথে দেখা করাবি না? পাপন বলল ভীষণ দুষ্টু নাকি, তোকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। বলেই শব্দ করে হেসে ওঠে ইরা। আজকে চল। ইরা লাফিয়ে ওঠে। ইস, আজকে যাবে? তাড়াহুড়া করে খেতে থাকে সে। সাদির মত বদলানোর আগেই যেতে হবে। নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে সাদি। ইরাকে ইশারায় ছোঁয়ার রুম দেখিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। ইরা এদিক ওদিক দেখতে দেখতে ছোঁয়ার রুমে ঢোকে। কম্বল মুড়িয়ে বিছানায় শুয়ে আছে ছোঁয়া। রুমে কারো ঢোকার আওয়াজ পেয়ে চোখ না খুলেই বলে ওঠে, এসেছেন? জলদি আমার নাকে পরপর কয়েকটা চুমু খেয়ে দিন তো, প্রচণ্ড ব্যথা করছে। ইরা মুখ টিপে হাসে। পাপনের কথা সে বিশ্বাস করেনি। সাদির মতো গম্ভীর জোয়ান একটা ছেলেকে বাচ্চা একটা নাকানি চোবানি খাওয়াতে পারবে, এটা বিশ্বাস করার যোগ্য? ইরা যেখানে এসেছিল সেভাবেই বেরিয়ে যায়। সাদির রুমে ঢুকে পড়ে। সাদি সবেই চেঞ্জ করে বেরিয়েছে। সাদি, তোর বউ তোকে ডাকে, তার নাকি চুমু খেতে ইচ্ছে করছে। দাঁত কেলিয়ে বলে ইরা। সাদি বিরক্ত হয়। ইরার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। অবরে শুয়েছো কেন? ছোঁয়া পিটপিট করে চোখ খোলে। আমার নাকে ব্যথা। ডাক্তার বলেছে সাদমান চৌধুরী চুমু খেলে সেরে যাবে, রিন্ডি নিয়ে বলে ছোঁয়া। হাতেও ব্যথা, এখানেও চুমু প্রয়োজন, চুমুর অভাবে ব্যথা সারছে না। সাদি ফোঁস করে শ্বাস টানে। ইরা দরজার সামনে দাঁড়িয়ে শুনছিল আর কিটকিট করে হাসছিল। মেয়েটা ভারী মিষ্টি, বেশ মনে ধরেছে ইরার। ইরা এসেছে তোমার সাথে দেখা করতে, ফ্রেশ হয়ে এসো বলেই সাদি চলে যেতে নাই। আমার ব্যথা না কমলে ফ্রেশ হবো কি করে? আপনি কি ব্রাশ করেননি?
গম্ভীর দৃষ্টি ছোঁয়াকে দেখছে সাদি। এই নারীর প্রতি তার আসক্তি নেই, তবে কিছু একটা আছে। কিশোর বয়সে প্রথম প্রেমে পড়েছিল সে। একটা নারীর সঙ্গ পেয়ে গম্ভীর একঘেয়ে সাদি মিশতে শিখেছিল। বন্ধু বানিয়েছিল রিমি, ইরা, পাপন, ইমন, আশিক ওদের সাথে। সময়ের ব্যবধানে সেই নারী ছেড়ে গিয়েছে সাদিকে, কিন্তু বন্ধুরা ছাড়েনি। সেই নারীর প্রতিও সাদির আসক্তি ছিল না, ছিল ভালো লাগা এবং মায়া। সেই মায়া কাটিয়ে উঠতে সময় লেগেছিল সাদির, অনেকটা সময় লেগেছিল। এখনও হয়তো মনের কোথাও সেই নারীর প্রতি মায়া কাজ করে। সেই নারীর হাত ধরার ইচ্ছে ছিল সাদির, কিন্তু ধরতে পারেনি। সেই নারীর ললাটে দীর্ঘ চুমু খেয়ে বলার ইচ্ছে ছিল, আমাকে ছেড়ে যেও না, কিন্তু বলতে পারিনি। তার আগেই মায়াবী নারী ছেড়ে গিয়েছে সাদিকে। যেই দিন সেই নারীর বিয়ে ছিল সেই দিন ছোঁয়ার ভীষণ জ্বর ছিল, মনে আছে সাদির। বাড়ি শুদ্ধ সকলেই চিন্তায় অস্থির হয়ে উঠেছিল। তখন বয়স ছিল ছোঁয়ার 10 বছর হবে মনে হয়। বাড়িতে পুরুষ মানুষ ছিল না, সকলেই বাহিরে ছিল। প্রথমবার বাচ্চা ছোঁয়াকে কোলে তুলে নিয়েছিল সাদি। ছোঁয়ার গরম মাথাটা সাদির বুকে পড়তেই হৃদয় কেঁপে উঠেছিল। ব্যথায় মুখটা লাল হয়ে গেছে ছোঁয়ার। উঠে বসতে গিয়ে কম্বলের নাক লেগেছিল, চোখে পানি চলে এসেছে, হালকা রক্ত এসেছে নাকফুলের সাথে। সাদি ছোঁয়ার পাশে বসে, ছোঁয়ার মাথায় নিচু করে চোখের পানি মুছছে। সাদি রেগে আছে, বুঝতে পারছে ঢের। অবশ্য লোকটা কখনোই বা রেগে থাকে না, সদা তার নাকের ডগায় রাগ থাকে। আন্টি বলল নাকফুল পরতে হয়, আম্মু পরে, বড় মা পরে, আপনিও তো পরে। আমাকে একটা নাকফুল কিনে দিন প্লিজ। সাদি জবাব দেয় না, তার নজর ছোঁয়ার নাকে থাকা সাদা পাথরের নাকফুলের দিকে। বেশ মানিয়েছে ছোঁয়াকে, চেহারা থেকে বাচ্চা বাচ্চা ভাবটা চলে গেছে। পারফেক্ট বউ মনে হচ্ছে। কে বলবে এই মেয়েটার শিরায় শিরায় দুষ্টুমি বিরাজ করছে। 200 টাকা লাগছে, আন্টি দিয়ে দিয়েছে। আপনি আমাকে 200 টাকা দিন, আমি আন্টিকে দিয়ে দিবনি। সাদি লম্বা শ্বাস টানে, ছোঁয়ার থেকে দৃষ্টি ফিরিয়ে ছোট্ট করে বলে, আচ্ছা। ছোঁয়া বিছানা থেকে নামতে যায়, সাদি ছোঁয়ার হাত ধরে। চমকে ওঠে ছোঁয়া, তাকায় সাদির মুখের পানি। লোকটাকে আজকে অন্যরকম লাগছে, বেশ অদ্ভুত তার চোখের দৃষ্টি। বিলাই চোখ দুটোতে রাগ, বিরক্তি কিংবা সহানুভূতি নেই, আছে শুধু গম্ভীর মুগ্ধতা। ওই চোখের দিকে তাকিয়ে থাকার সাধ্য পাগল ছোঁয়ার নেই। সে দৃষ্টি নামিয়ে ফেলে, আমতা আমতা করতে থাকে। লোকটা আসলে কি করতে চাচ্ছে বোঝার চেষ্টা করতে থাকে ছোঁয়া। আজকে কেমন অচেনা লাগছে তাকে। এটা কি সত্যিই সাদমান চৌধুরী? সাদি ছোঁয়ার দিকে একটু চেপে বসে, হাত বাড়িয়ে ছোঁয়ার নাকে আলতো করে ছুঁয়ে দেয়। কেঁপে ওঠে ছোঁয়া, চোখ দুটো বন্ধ করে ফেলে। এতটা আশা করেনি ছোঁয়া। ধমক খাওয়ার জন্য প্রস্তুত ছিল সে। ছোঁয়াকে আরও একটু অবাক করে দিয়ে খুব দ্রুত শব্দ করে চুমু খায় সাদি ছোঁয়ার নাকে। ভূমিকম্পের মতো কেঁপে ওঠে ছোঁয়া। কি কেমন অনুভূতি! শ্বাস টানতেও পারছে না, বুক কাঁপছে, পেটে মোচড় দিচ্ছে, গলা শুকিয়ে গেছে। শরীরের দুর্বলতা, জ্বর জ্বর ভাবটা কোথাও একটা বিলীন হয়ে গেছে। সাদির দাও ছোট্ট স্পর্শ মনের মধ্যে গভীর দাগ কেটে গেছে। সুন্দর পবিত্র অনুভূতি অসুস্থতা বিলীন করে দিল বোধহয়। ছোঁয়া নিজের কাঁপা কাঁপা হাতটা নাকে দেয়। সাদি দূরে চলে গিয়েছে চুমু খাওয়ার পরপরই, তবে রুম থেকে বের হয়নি। শ্বাস টানো, স্বাভাবিক হয়ে বেরিয়ে আসো, এরা এসেছে তোমায় দেখতে বলেই সাদি দ্রুত পা চালিয়ে চলে যায়। ছোঁয়া সত্যি শ্বাস টানে, চোখ খুলে তাকায়। এখনও মনে হচ্ছে লোকটার ছোঁয়া নাকে লেগে আছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ছোঁয়ার। লাফিয়ে ওঠে সে, এক লাফে ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। চুমু যেহেতু দিয়েছে আরও দিবে, যাক, ক্রিকেট টিম বানানোর চান্স আছে তাহলে। হয়তো একটু সময় লাগবে, তবে আমি সবে লোকটা, এটা কনফার্ম। মনে মনে এইটুকু ভাবতেই চুমু দেওয়ার মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে। আমার বর আমাকে চুমু দিয়েছে, সত্যিই চুমু দিছে। ইস, এই লজ্জা আমি লুকাবো কোথায়? 2 হাতে মুখ ঢেকে ফেলে ছোঁয়া। মুহূর্তটা ভিডিও করে রাখতে পারলে ভাল লাগতো, একটু পরপর দেখতাম, কিন্তু আফসোস। ছোঁয়া চোখ মুখে পানি দিয়ে মাথায় ঘুমটা টেনে রুম থেকে বের হয়। বেশ ফুরফুরে মেজাজ তার। ইরা আর সাদি বসে আছে, ইরার হাতে কফির মগ। সে কফি খাচ্ছে আর নিজের বরের কথা গল্প করে যাচ্ছে। সাদি চুপচাপ ফোন দেখছে। ইরার কথা যে সে শুনছে না বুঝতে পেরে হাসে ছোঁয়া। আপুটাকে বেশ মনে ধরেছে তার, একদম তার মতো। আপু সরি, আপনাকে অপেক্ষা করালাম। আসলে নাক ফুটো করেছি তো, তাই একটু অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়ে গেছি।
বলতে বলতে ইরার পাশে এসে বসে ছোঁয়া। ইরা কফির মগে শেষ চুমুক দিয়ে সেটা টি টেবিলে রেখে ছোঁয়ার দিকে তাকিয়ে হাসে। তা এখন সুস্থ হলে কি করে? সাদির চুমু খেয়ে নিয়েছে? ছোঁয়া লাজুক হাসে, মাথা নিচু করে ফেলে। বেশ লজ্জা লাগছে তার। ছোঁয়াকে লজ্জা পেতে দেখে শব্দ করে হেসে ওঠে ইরা। গাল টেনে দেয় ছোঁয়ার। ইস, কি মিষ্টি তুমি! তোমাকে আমি টিপস শিখিয়ে দেবো নে। সাদি দাঁড়িয়ে যায়। দেখতে এসেছিস, দেখেছিস, এখন চলে যাবে, আর আসা চলবে না এখানে। ইরা ভেঙচি কাটে। বললেই হলো, আমি তো আসবই। ছোঁয়া বুঝলে, আমি, রিমি, ইমন, আমরা তিনজন মিলে তোমাকে। ইরাকে বলতে না দিয়ে বাকিটা সাদি বলে ওঠে। এমনিতেই বাদর, এখন তোরা তিনজন মিলে গাছে উঠিয়ে দিবি। ওকে বলে দে বারবারই করলে বাড়িতে রেখে আসবো। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে। ইরা ফোঁস করে শ্বাস টানে। তুই যা তো এখান থেকে, আমি ছোঁয়ার সাথে কথা বলতে এসেছি। আমি খাবো, রান্না কর গিয়ে, সর এখান থেকে। সাদি ছোঁয়ার দিকে তাকায়, যার অর্থ বারবারই করলে সত্যিই রেখে আসবো। সাদি চলে যায়। ইরা ছোঁয়ার সাথে গল্প করতে থাকে। দুজনের গল্প বেশ জমে উঠেছে। ইরা ভীষণ মজার মানুষ, ছোঁয়াও মজা পাচ্ছে। রাত 10টার দিকে ইরাকে বাসায় পৌঁছে দিতে বের হয় সাদি। ছোঁয়া বই নিয়ে বসে আছে। সাদি কড়া গলায় পড়তে বলেছে। কি আর করার, বাধ্য বউ হয়েছে ছোঁয়া, পড়েছে। সেলিম চৌধুরী বসে আছে সাজ্জাদ চৌধুরীর সামনে। দুজনের মুখটা গম্ভীর। ভাইয়া, আমার মেয়ের ভবিষ্যৎ আছে, সে পড়ালেখা বাদ দিয়ে সংসার করুক, এটা আমি এখন চাই না। ওকে তুমি নিয়ে এসো, এসএসসি পরীক্ষার পরে আবার ওদেরকে ধুমধাম করে বিয়ে দিব। আপাতত সে এ বাড়িতেই থাকবে। সেলিমে কতটা মন্দ না, এমনটাই ভালো হবে। ঠিক আছে, আমি কাল গিয়ে নিয়ে আসবো ছোঁয়াকে। তবে সেলিম, ছোঁয়াকে আনার পেছনে যদি তোর অন্য কোনো কারণ থাকে তাহলে জেনে রাখ, আমি সেটা হতে দেব না। তুই নিজেও জানিস তোর মেয়ে আমার ছেলের জন্য কতটা পাগল। তো এমন কিছু করিস না যাতে মেয়েটা আঘাত পায়। সেলিম জবাব দেয় না, বেরিয়ে যায় সাজ্জাদের রুম থেকে। দরজার আড়াল থেকে সাবিনা সবটা শুনছিল। তিনি স্বামীর কাঁধে হাত রাখে। তোমার সাথে আমিও যাব, কয়েকদিন থেকে আসবো সাধুর সাথে। দীর্ঘশ্বাস ফেলে সাজ্জাদ। ঠিক আছে, ব্যাগ গুছিয়ে নাও। শুক্রবারের সকাল, অফিস নেই, স্কুল কলেজ সব বন্ধ। তবুও 2 মিনিট স্বস্তির নেওয়ার সময় নেই, কারণ পুরো এক সপ্তাহের কাজ শুক্রবারে গুছিয়ে রাখতে হয়। এই যে সাদি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার কাজে লেগে পড়েছে। ওয়াশরুমে বালতিতে পানি নিয়ে তাতে জামাকাপড় ভিজিয়ে রেখে এসেছে। রান্না শেষে সেগুলো কাচতে হবে। ছোঁয়াও থেমে নেই, সেও সকাল সকাল ঘুম থেকে উঠেছে। তবে তার কোনো কাজ নেই, সে ফ্রি। তার একমাত্র কাজ হচ্ছে তার সুইট কিউট বরটাকে জ্বালানো। তাকে একটুখানি রোমান্টিক করার দায়িত্ব পড়েছে তার উপর। আয়নার সামনে বসিয়ে নিজেকে পরিপাটি করে সাজিয়েছে ছোঁয়া। সময় নিয়ে সুন্দর করে সেজেছে। সাজের বেলায় সে কখনোই তাড়াহুড়া করে না। মানুষ সাজেই তো নিজেকে সুন্দর দেখাতে, তো তাড়াহুড়া করে কেন নিজেকে সুন্দর করে তুলব? আস্তে আস্তে রয়ে শুয়ে সুন্দর করে তুলবে। এই যে ছোঁয়া সেই ভোর 5টায় ঘুম থেকে উঠেছে। মার্জনিত কারণে নামাজ মিস গিয়েছে, তাই গোসল সেরে সাজতে বসেছে। এখন সকাল 7:40। এখন তার সাজ শেষ হলো। নীল রঙের 3 পিস, চোখে মোটা করে কাজল আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, 2 হাত ভর্তি নীল কাচের চুড়ি, লম্বা চুলগুলো সুন্দর করে আঁচড়ে ছেড়ে দিয়েছে। লাস্টবার আয়নায় নিজেকে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায় কিচেনে। সেখানে ছোঁয়ার সুন্দর শেফ খুবই মনোযোগ দিয়ে রান্না করছে। ছোঁয়া প্রথমে পেছন থেকে জড়িয়ে ধরে সাদিকে। ঠকটকে ঠোঁট দুটো লাগিয়ে দেয় সাদির সাদা টি শার্টে। সাদি কোনো রিয়াকশন করে না, চুপচাপ রুটি বেলতে থাকে, যেন সে জানেই না এখানে কেউ এসেছে। বরং তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। ছোঁয়া বিরক্ত হয়ে ছেড়ে দেয় সাদিকে। পাথর লোক একটা। আরে ভাই, তোর বউ তোকে জড়িয়ে ধরেছে, তুই একটু মুচকি হেসে বউকে জড়িয়ে ধর, একটু প্রশংসা কর। তা না, হনুমানের মতো নো রিয়াকশন। চোখ মুখ কুচকে সাদির পাশে চুলার কাছাকাছি বসে পড়ে ছোঁয়া। হাতের চুড়িগুলো নাড়াতে নাড়াতে বলে, আমাকে আজকে সাবনুরের মতো লাগছে না? লাগছে জানি আমি, আমি কিন্তু দেখতে সুন্দরী, নায়িকা হতে পারতাম, আমি হলাম না। অবশ্য এখনো চাইলে হতে পারি। সাদি ঠোঁটটা একটু বাঁকায়, যেন তাচ্ছিল হাসতে চাইল। ছোঁয়া গাল ফুলায়। বিশ্বাস করলো না সাদি। সত্যি আমি সুন্দরী? আমি নায়িকা হওয়ার ক্ষমতা রাখে? জায়েদ খানের। সাদি ছোট্ট করে বলে। ছোঁয়া চোখ দুটো বড় বড় করে ফেলে।
অপমান করলো নাকি? এক লাফে নেমে পড়ে, উদ্দেশ্য ঝগড়া করবে সাদির সাথে। আঙ্গুল তুলে কিছু বলতে যেতেই থেমে যায় ছোঁয়া। সে তার ব্যস্ত শেফের উপর বড়সড় একটা ক্রাশ খেলো এখনই। ঘামে ভিজে গেছে লোকটা, কপাল বেয়ে চুয়ে চুয়ে ঘাম গাল বেয়ে গলার ওই উঁচু কণ্ঠনালীর উপর দিয়ে বেয়ে শার্টের ভেতরে ঢুকে যাচ্ছে। গোলাপি ঠোঁটজোড়া একটু পরপরই জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে। গরমে যে লোকটার কষ্ট হচ্ছে বুঝতে অসুবিধা হয় না ছোঁয়ার, তবে এই মুহূর্তে লোকটাকে খুবই আকর্ষণীয় লাগছে। লোকটা কি জানে তার বিয়ে করা বউ তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে? গিলে খাওয়ার কথা মনে হতেই ছোঁয়ার একটা অদ্ভুত ইচ্ছে জাগ্রত হয় মনের মধ্যে। ব্যস্ত শেফের ওই ঘামে ভেজা গলায় টুপ করে একটা চুমু খেতে। খাবে কি? লোকটাকে মারবে? ধুর, মারলে মারুক, তবু তো চুমু খাওয়া হলো। মার খাওয়ার ভয় করলে এই জীবনে আর চুমু খাওয়া হবে না। মনকে বুঝিয়ে এক বুক সাহস নিয়ে এগিয়ে যায় ছোঁয়া। লোকটার একদম পাশ ঘেঁষে দাঁড়ায়, চোখ দুটো বন্ধ করে দুই পায়ের গোড়ালি উঁচু করে সাদির গলার কাছে মুখটা নিয়ে চট করে একটা চুমু খেয়ে ফেলে সাদির গলায়। ব্যস্ত হয়ে রুটি বেলতে থাকা সাদির হাত দুটো থেমে যায়, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। ছোঁয়া দুপা পিছিয়ে এসেছে, হাত পা কাঁপছে তার, চোখ দুটো খুলতে পারছে না। মনে মনে থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার একটা থাপ্পড় খেয়ে চলে যাবে কিচেন থেকে। আজকে দিনের মধ্যে আর লোকটার আশেপাশে আসবে না, চুমু খেলে মনের স্বাদ মেটাতে। কিন্তু মনের স্বাদ তো মিটলই না, উল্টো মনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। নিজের উপর নিজেই বিরক্ত ছোঁয়া। সাদির কোনো রিয়াকশন না দেখে পিটপিট করে চোখ খোলে ছোঁয়া। পাষাণ সাদি এখনও আগের মতো কাজ করে যাচ্ছে, যেন তার সাথে কিছুই হয়নি, সে দিব্যি আছে। ছোঁয়া মনে মনে খুশি হয়, ফ্রিজ থেকে করলা বের করে নেয়। আমি কেটে দিচ্ছি কেমন? সাদি জবাব দেয় না। ছোঁয়া মুখ বাঁকিয়ে কাটতে থাকে করলাগুলো। দুটো করলা কাটতেই কলিং বেল বেজে ওঠে। চমকে ওঠে ছোঁয়া, এত সকালে আবার কে আসলো? ঘাড় বাঁকিয়ে সাদির দিকে তাকায়, তার কোনো ভাবান্তর নেই। পাষাণ 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 করলা, রোবটের সাথে থাকছি আমি। বলতে বলতে বেরিয়ে যায় ছোঁয়া। ছোঁয়া যেতেই সাদি দীর্ঘশ্বাস ফেলে, ডান হাতটা গলায় রাখে ঠিক যেখানে ছোঁয়া ঠোঁট ছুঁয়েছিল। বিড়বিড় করে বলে, ইডিয়েট। দরজা খুলতেই মুখটা থমথমে হয়ে যায় ছোঁয়ার। সাজ্জাদ আর সাবিনাকে দেখে মনে মনে আন্দাজ করে ফেলে কিছু একটা প্ল্যানিং করেছে এরা, সাদির থেকে নিয়ে যেতে এসেছে ছোঁয়াকে। চোখ দুটো টলমল করে ওঠে ছোঁয়ার, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে যেতে কেন বলছো তোমরা? সবাই উঠে পড়ে লেগেছো আমাদের আলাদা করতে। কেউ তো কাঁধে হাত রেখে বলতে পারতে, ছোঁয়া গম্ভীর সাথীকে কখনো ছেড়ে যাস না। সাজ্জাদ হাসি মুখে কিছু বলতে যাচ্ছিল ছোঁয়াকে, কিন্তু ছোঁয়ার কথা শুনে হাসি মুখটা চুপসে যায়। ছোঁয়া মামুনি, তোমাদের আলাদা করব না তো, তুমি তো এখন ছোট, তোমার এসএসসি পরীক্ষার পরে একসাথে থাকবে তোমরা। ছোঁয়া ঠিক ধরেছিল, তাকে নিতে আসা হয়েছে। সে কাঁদতে কাঁদতে এক দৌড়ে কিচেনে চলে যায়, দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদির বুকে মুখ লুকিয়ে শব্দ করে কাঁদতে থাকে। সাদি হাত দুটো নামিয়ে রাখে, ছোঁয়াকে ধরে না। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।